বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে অভাব কিসের? কেউ বলবেন ব্যাটসম্যান, কেউ বলবেন বোলার, কেউ বলবেন ভালো ফিল্ডার। আমি সবসময় বলি বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে অভাব হচ্ছে খুব ব্যক্তিত্ববান ক্রিকেটারের। আমাদের দেশের ক্রিকেটে এ পর্যন্ত কয়জন খুব দৃঢ়চেতা মানুষ, দৃঢ়চেতা ব্যক্তিত্বের লোক আসছেন, এটা আমি হাতে গুনে আপনাদের বলে দিতে পারবো। এর ভিতরে কেউ অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ আসছেন, কিন্তু দৃঢ়তা দেখাতে পারেন নাই। খুব সূক্ষ্ম, সূক্ষ্ম অপমানও তারা হজম করে নিয়েছেন, স্থূল অপমানও তারা হজম করে নিয়েছেন। কিন্তু আমি এই জায়গাটায় নাজমুল হোসেন শান্ত যদি এবছর কোনো পারফরম্যান্স নাও করতো, এবছর সবগুলো ম্যাচে যদি সে ০ রান করতো, তারপরেও আমি বলতাম নাজমুল হোসেন শান্তকে আমাদের মাথায় করে রাখা উচিত। সে অন্তত বাংলাদেশের ক্রিকেটকে দেখাইতে পারছে যে একজন ক্রিকেটারের, একজন স্পোর্টসম্যানের ব্যক্তিত্ব কিরকম হওয়া উচিত। তার দৃঢ়তা কিরকম হওয়া উচিত, তার মান অপমান বোধটা কতটা থাকা উচিত। সেই জিনিসটা সে এবছর আমাদের দেখাইছে। এই দেখানোটা একদম বিফলে যেত, একদম বিফলে যেত যদি সে সঙ্গে রান উৎসব করতে না পারত। নাজমুল হোসেন শান্ত এবছর যেভাবে রান উৎসব করছে, সেটা তার ওই দৃঢ়তাটাকে সাপোর্ট করে, কমপ্লিমেন্ট করে। যদি সেটা না করত, তাহলে আবার কি হতো? তার ওই যে দৃঢ়তা, তার ওই যে মানবোধটা দেখানো, ওইটাকে হাস্যকর মনে হতো। লোকেরা ওটা নিয়ে আবার ট্রল করত। এখন আমি শান্তকে নিয়ে আজকে একটু এই কথাটা বলতে চাই যে, শান্ত এই যে বছর জুড়ে রান উৎসব করল, এবছর বিশ্বের অন্যতম সেরা রান সংগ্রাহক শান্ত। বাংলাদেশের তো সেরা বটেই, বিশ্বেরই টেস্টে অন্যতম সেরা। সেই শান্তকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে তার ব্যক্তিত্বের যে দৃঢ়তাটা আমরা এবার দেখলাম, সেটা এবং এই রান উৎসব, এই দুটোর সম্পর্কটা কী? আমি শান্তর কিছু ব্যাপারে একটু অবাক হয়ে যাই। আ সেটা হচ্ছে যে আমাদের দেশে শান্তকে একটা অদ্ভুত কারণে একটা গণশত্রুতে পরিণত হয়ে আছে। আমাদের দেশে অবশ্য গণশত্রু বা গণনায়ক কোনোটাই হতে কারণ লাগে না, কোনোটা হতে সময়ও লাগে না, আবার ওখান থেকে মাথা থেকে ফেলতেও সময় লাগে না। ও আমরা কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার ওই একই টেনডেন্সি, খুব দ্রুত আমরা গণনায়ক বানায় ফেলাই, খুব দ্রুত গণশত্রু বানাই। এর মধ্যে কিছু চরিত্র কেন যেন আমাদের সোশ্যাল মিডিয়া আসার পরে এই জিনিসটা আমরা দেখছি যে কিছু চরিত্র পার্মানেন্টলি, সে মাঠে যাই করুক না কেন, পার্মানেন্টলি তারা ট্রলের চরিত্র, অপছন্দের চরিত্র হয়ে থাকে। শান্ত তার মধ্যে একজন। হ্যাঁ, সেটা আমি বুঝি যে একটা বড় যুক্তি হচ্ছে শান্ত একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি, যেখানে সে একদমই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারে নাই। এখন সে তো টি-টোয়েন্টি ছেড়েও দিছে, তারেও টি-টোয়েন্টি ছেড়ে দিছে। কিন্তু টি-টোয়েন্টি বাদ দেওয়া শান্তকে আপনি যদি ভাবেন, ওয়ানডে এবং টেস্টের কথা যদি ভাবেন, তাহলে তো দীর্ঘকালের মধ্যে শান্তর মতো ব্যাটসম্যান আমরা পাই নাই। এই দুটো ফরম্যাটে, ওয়ানডে আর টেস্ট। এই দুটো ফরম্যাটে শান্তর মতো ধারাবাহিক এবং কনভার্সন রেট এত সুন্দর, মানে মোটামুটি একটা ইনিংস তৈরি করতে পারলেই সেটাকে সে সেঞ্চুরি, সেঞ্চুরির চেয়ে বড় এরকম সে ইনিংস খেলে। এই যে টেন্ডেন্সিওয়ালা খেলোয়াড়, এরকম তো খুব একটা পাই নাই। সে আমাদের নিঃসন্দেহে সেরা ওয়ানডে খেলোয়াড়, সেরা টেস্ট খেলোয়াড়দের একজন। তারপরেও সে একটু গণধিকৃত ট্রলের পাত্র। এটা কেন এখন আর আছে এটা আমি বুঝি না। নিশ্চয়ই শান্তর এটা দুর্ভাগ্য। তবে যেভাবে সে খেলতেছে আমার ধারণা খুব দ্রুত এই ব্যাপারগুলো মুছে যাবে। মানুষ শেষ পর্যন্ত পারফরম্যান্সটা মনে রাখে। আমি মনে রাখবো শান্তর ব্যক্তিত্বটা। দেখেন, শান্ত চিরকাল খুব চুপচাপ স্বভাবের, একটু বোল্ড টাইপের একটা ছেলে। শান্তকে ১ম যখন দেখি, এ কথা বোধহয় হাজারো বার বলা হয়ে গেছে, সেই কক্সবাজারে ওর ১ম ইন্টারভিউ নিছিলাম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সময়। ও ১ম ইন্টারভিউটা নিতে গিয়েই আমি দেখছিলাম যে সে সামথিং স্পেশাল। সেটা কিরকম? ব্যক্তিত্বের দিক থেকে। সামথিং স্পেশাল রান করার দিক থেকে না। মানে ও একটু বোল্ড কথা বলতে পছন্দ করে এবং কম কথা বলতে পছন্দ করে। সেটা সে ন্যাশনাল টিমে আসার পরেও ১৬ আনা ধরে রাখছে। সে ন্যাশনাল টিমে খুব দুর্ঘটনাচক্রে তার টেস্ট অভিষেক হইছে। তারপরে ২ বছর আর খেলার সুযোগ পায় নাই। যখন সুযোগ পাইছে তারপর থেকে সে রেগুলার রান করে যাচ্ছে। অন্তত টেস্ট এবং ওয়ানডেতে। কিন্তু এই ছেলেটা কখনোই আউট অফ ক্রিকেট কোনো বিষয়ে আলোচ্য হয় নাই। আলোচনায় তৈরি হয় এরকম কোনো ব্যাপারে সে জড়ায় নাই। সে সবসময় শুধু ক্রিকেটে নিজেকে ফোকাস রাখতে চাইছে। এমনিতে খুব হাসিখুশি ছেলে, খুবই প্রাণবন্ত ছেলে, খুব প্রাণবন্ত ছেলে। শান্ত এখন এই নানা সমালোচনা-টনায় একটু মিইয়ে গেছে কিনা আমি জানি না। মিইয়ে যাওয়ার ছেলে ও না, যেরকম দৃঢ়চেতা ছেলে। তাছাড়া শান্ত দুর্দান্ত প্রাণবন্ত ছেলে, ঝলমলে একটা ছেলে। সে সবসময় চাইছে শুধু ব্যাট দিয়ে কথা বলাতে।
যেহেতু পার্ট টাইম স্পিনারও বটে, কিন্তু ব্যাট দিয়েই সব কথা বলাতে চাইছে। এবং সেখানে কোনো কোশ্চেন গত কয়েক বছরে ওই যে বললাম টেস্ট এবং ওয়ানডেতে কোশ্চেন রেজ করার সুযোগ সে দেয় নাই। এখন বলতে পারেন যে ভাই একটা ৩০-৩২ এভারেজের ক্রিকেটার, ৩৮ এভারেজের ক্রিকেটার তারে নিয়ে আপনি খুব চাপাবাজি করতেছেন যে ও কোশ্চেন রেজ করার সুযোগ দেয় নাই। ভাই আপনি বাংলাদেশের বাসিন্দা। এইটা ১ম এ যদি মাইনে নেন, তাইলে আমার কনটেন্ট দেখা এবং আমাদের দেশের সবকিছু নিয়ে কথা শোনা আপনার সহজ হবে। আপনি ইন্ডিয়ার বাসিন্দাও না, অস্ট্রেলিয়ার বাসিন্দাও না, ইংল্যান্ডের বাসিন্দাও না। আপনার টেস্ট দলে ৩২-৩৮ এর চেয়ে বেশি এভারেজের ব্যাটসম্যান খুব একটা নাই। একজন আছে মমিনুল হক, সেটা হচ্ছে তার এভারেজ একসময় ৬০ ছিল, সেটা ফল করতে, করতে এখন ৪০ এর কাছে আসছে। উপরওয়ালা না করুক, খুব দ্রুত সে শান্তর নিচে নেমে যেতে পারে, শান্ত তাকে টপকায় যেতে পারে। ফলে এই ৩২ এভারেজ, ৩৩ এভারেজ এগুলো নিয়ে কথা বলা আর যাই হোক বাঙালির মানায় না। আমাদের এটুকুই এখন মেনে নিতে হবে। আপাতত মানতে হবে এটাই আমাদের জন্য ঘি বা এটাই আমাদের জন্য দুধ। আমাদের সামনে গোলের চেয়ে বেশি কিছু আসবে না এই মুহূর্তে। সেই জায়গায় শান্ত অনেক উন্নত মানের গোল, খুব সুস্বাদু গোল। এটা আমাদের বুঝতে হবে। সেই জায়গাটায় বিসিবি একটা ভয়ানক অন্যায় করছে তার বিপক্ষে এবছর। অন্যায়টা কি? অন্যায়টা হচ্ছে খুব ঘটনাচক্রে আমি গত কয়েক বছরের মধ্যে ১ম বারের মতো এই মিরপুরে গেছিলাম একটা প্রেস কনফারেন্স কভার করতে। শ্রীলঙ্কা ট্যুরের আগে শান্ত প্রেস কনফারেন্সে কথা বলতেছিল। ওই প্রেস কনফারেন্স যখন চলে তখন উইথআউট নোটিস শান্তকে ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি থেকে সরায় দিয়ে মিরাজকে ক্যাপ্টেন করা হয়। শান্ত ওই সময়ই খবর রটে যায় যে শান্ত সব ফরম্যাটেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিবে। টেস্টও ছেড়ে দিবে। পরে ও সময় না ছাড়লেও যেহেতু ইমিডিয়েট শ্রীলঙ্কা ট্যুর ছিল, শ্রীলঙ্কা ট্যুরে সে দুর্দান্ত খেললো। আবারও সেঞ্চুরি করলো। ওখানে বোঝাই গেল না যে শান্তর উপরে এর কোনো আসর পড়ছে কিনা। তারপরে এসে সিরিজ শেষে সে বলল, "আমি আর ক্যাপ্টেন্সি করব না। কোনো ফরম্যাটেই না। ওয়ানডে থেকে তো আমারে সরাই দেওয়া হয়েছে, টেস্টেও আমি আর করব না।" এখন শান্তর বিপক্ষে আর কথা বলার কোনো সুযোগ ছিল না। শান্তর এই যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটাই আমরা সবসময় প্রত্যাশা করি। বোর্ড তো ভুল করবে, বোর্ড ভুল করেও। সেই ভুলগুলো আমাদের ক্রিকেটাররা এত মাথা নিচু করে মেনে নেন, সেটা করতে, করতে না আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। একদম আজকে এই যে জায়গাটায় আমরা দাঁড়ায় আছি, আপনি বলবেন সবকিছুর সঙ্গে সবকিছুরে মিলায় ফেলি। হ্যাঁ, সবকিছুর সঙ্গে আসলে সবকিছুই মেলে। আমরা এই জি হুজুর করতে, করতে, জি হুজুর করতে, করতে, জি স্যার করতে, করতে আজকে এই জায়গাটায় আসছি। শুরু থেকে যদি আমাদের স্পোর্টসম্যানরা ওই চ্যালেঞ্জটা করতেন যে, "তোমার ব্যাংকে যে ৳১,৫০০,০০,০০,০০,০০০ টাকার গর্ব করো, এটা আমার জন্য। ওটা তোমাকে দেখে কেউ দেয় নাই। তুমি ডিরেক্টর, তোমাকে দেখে কেউ দেয় নাই। তোমার নামও কেউ জানে না। আমি খেলি, আমি ব্যাট একটু উঁচু করতে পারি বলে টাকা আসে। আমার দর্শকরা আমার খেলা দেখে বলে টাকা আসে। এখানে ডিরেক্টর কর্মকর্তাদের ৫ আনার দাম নাই।" এই জিনিসটা যদি খেলোয়াড়রা শুরু থেকে বুঝাতে পারত, তাহলে এই পরিস্থিতি আজকে হতো না। সেই জিনিসটা শান্ত ১ম বারের মতো বুঝাইছে যে, "ওকে, আমারে তুমি মান দিতে পারো না? আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। আমাকে তুমি সম্মান দিতে পারো না? আমিও থাকবো না। আমি গেলাম গিয়া।" পরে আমি বুলবুল ভাইকে অনেক ধন্যবাদ দিব। এত নেগেটিভিটির মধ্যেও বুলবুল ভাই সেটাকে বলছেন যে এটা একটা ব্লান্ডার ছিল, নন প্রফেশনাল একটা কাজ ছিল এবং পরে বুলবুল ভাই নিজে আলোচনা করে ব্যাপারটা সমাধান করছেন। আপাতত সমাধান হচ্ছে শান্ত এট লিস্ট টেস্ট ক্যাপ্টেন্সিটা মেনে নিছে। তার আগে তো সে বোর্ডকে মাথা নোয়াতে বাধ্য করছে। বোর্ড প্রেসিডেন্টকে ওইটা বলতে বাধ্য করছে যে এটা একটা নন প্রফেশনাল কাজ ছিল। এটা যথেষ্ট বড় একটা জয়। এই জয়টা ওই যে শুরুতেই বললাম যে আপনার কাছে হাস্যকর মনে হতো। এই জয় পর্যন্তই আসতো না যদি না শান্তর ব্যাটে রান না থাকতো। শান্ত ২০২৫ হচ্ছে তার ক্যারিয়ারের সেরা বছর। শান্ত শুরু থেকেই আমাদের টেস্ট ওয়ানডেতে ভালো পারফর্মার, বেস্ট পারফর্মারদের একজন। কিন্তু এত সুন্দর রান এর আগে কখনো করে নাই। এবছর অলরেডি সে ৫০০ র উপরে রান করে ফেলাইছে। বাংলাদেশের সর্বোচ্চ রান তো বটেই, এটা ওয়ার্ল্ড র‍্যাংকিং এই পৃথিবীর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সম্ভবত ৬ বা ৭ নম্বরে আছে। সেই জায়গাটায় আমি শান্তর রান, স্ট্যাটস এগুলো দেখতেছিলাম। তাতে আমার মনে হলো যে শুধু শুভমান গিল ছাড়া আসলে তার ২ নাম্বারে থাকলেই তাকে মানাতো। কারণ এর উপরে যারা আছে তাদের কারোর এভারেজ ৬০ ও নাই। শুভমান গিলের এভারেজ ৬৯। বাকি কারোর এভারেজ ৬০ ও নাই এবছরে। সেখানে শান্তর এভারেজ ৭১ এর উপরে। আর একজনের এভারেজ ৭০ এর উপরে আছে, ৭৪ এভারেজ, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। কারণটা আপনি বুঝতেই পারেন যে ৫ টা ম্যাচে নট আউট ছিল এই সময়ের মধ্যে। শান্ত যেহেতু ম্যাচ খুব কম খেলছে, ইনিংস তার চেয়েও কম খেলছে, এই গিলদের চেয়ে বা জাদেজার চেয়ে, ফলে তার টোটাল রানটা কম, কিন্তু এভারেজ বলে দেয় মাত্র ১ টা নট আউট।
ফলে তার এভারেজটা খুব দামি এভারেজ এই বছরের। ওই এভারেজ বলে দেয় যে শান্ত এবছরের শীর্ষ পারফর্মারদের একজন। এবং শান্ত ভালো খেললে দল হারে না। এটা একটা আমাদের ট্র্যাডিশন আছে যে শান্ত সেঞ্চুরি করলেই ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা হারি নাই আজ পর্যন্ত। দ্যাটস ফাইন, তার মানে সে আরো একটা জয়ের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। তার চেয়ে বড় কথা তার এই রানটা ওই শুরুতেই যেটা বললাম তার ওই ব্যক্তিত্বকে কমপ্লিমেন্ট করতেছে। এই যে ব্যক্তিত্ব সে দেখাইছে, আমরা অনেকে আবার অনেক সময় ফাঁকা ব্যক্তিত্ব দেখায় ফেলাই। মানে খুব ব্যক্তিত্ববান কথাবার্তা বলে পারফর্ম করতে পারি না। খুব ব্যক্তিত্ববান আচরণ করি, খুব দৃঢ়তা দেখাই, অপমানের জবাবে পাল্টা কথাবার্তা বলে ফেলি, মুখ চলে কিন্তু কাজ হয় না। সেইটা আবার হাস্যকর হয়। তখন আবার ব্যাপারটা ট্রলের হয়। শান্ত এই জায়গাটা ইউনিক একটা কেস হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে যে সে একই সঙ্গে দৃঢ়তা দেখাইতে পারে, ব্যক্তিত্ব দেখাইতে পারে, চোখের উপরে আঙ্গুল তুলে বলতে পারে যে, "তুমি না, তোমার আঙ্গুল দেখতে কেউ মাঠে আসে না। আমার ব্যাটিং দেখতে আসে।" ওই যে ডব্লিউ.জি. গ্রেস যেরকম বলছিল। ওইটা সে বুঝাইয়া দিতে পারে, একই সঙ্গে সে রানটাও করতে পারে। এই জিনিসটা আমি নিশ্চিত শান্ত যদি কালকেও পৃথিবী থেকে শান্তর পারফরম্যান্স মুছে যায়, আর সেটা কোনোভাবেই আশা করি না। শান্ত আরো ৮-১০ বছর বাংলাদেশকে সার্ভিস দেবে সেরকম একটা স্বপ্ন দেখি। তাই হোক। কিন্তু যদি কালকে মুছেও যায়, তাও শান্তর এই ব্যক্তিত্ব এবং পারফরম্যান্স এই দুটোর যে প্যাকেজটা, এটা আমাদের জন্য একটা ইউনিক ঘটনা ঘটে থাকবে। এটার জন্য আমি শান্তকে একটা ছোট্ট সেলুট জানায়ে রাখলাম। বড় করে সেলুট জানানোর সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে। সেই অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।